করে আমরা কিচ্ছু চাই না, আমরা খাইতে পারতাছি না। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। কর নিয়ে চিন্তায় চাকরিজীবীরা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। সাধারণ চান একটু অর্থনৈতিক স্বস্তির বার্তা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশের ইতিহাসের 53তম বাজেট ঘোষণা হবে আজ। এটি হতে যাচ্ছে বর্তমান সরকারের টানা 16তম বাজেট। 12 বার করে 24টি বাজেট উত্থাপন করেছেন সিলেটের 2 কৃতি সন্তান অর্থমন্ত্রী এস.এম. সাইফুর রহমান আর আবুল মাল আব্দুল মুহিত। 52 বছরের পরিক্রমায় বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। এক নজরে দেখে নেব ইয়ানুর সিফাতের রিপোর্টে। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972 সালের 30 জুন উত্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। 786 কোটি টাকার ওই বাজেটে ভর করে উন্নয়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত সোনার বাংলার। পরের 2 অর্থ বছরে তার হাতেই বাজেটের আকার ছাড়ায় 1000 কোটি টাকার সীমা। 1975 সালের 23 জুন 1549 কোটি 19 লাখ টাকা আয় ব্যয়ে দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন ডক্টর এ.আর. মল্লিক। এরপর টানা 3 দফায় বাজেট দেন সামরিক শাসক জিয়াউর রহমান। পরের বছর 3317 কোটি টাকার বাজেট উত্থাপন করেন মির্জা নুরুল হুদা। 1980 সালের 7 জুন জীবনের প্রথম বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। পরের বছরও তিনি তুলে ধরেন দেশের আয় ব্যয়ের হিসাব। এরপর 2 বছরে বাজেটের আকার 5896 কোটি টাকায় নিয়ে যান আবুল মাল আব্দুল মুহিত। পরের 4 বছরে এম সাইদুজ্জামান বাজেটের আকার ঠেকান 8527 কোটি টাকায়। এরপর 2 বার এম এ মুমিন আর একবার ডক্টর ওয়াহিদুল হকের হাতে এই বাজেট দাঁড়ায় 12960 কোটি টাকায়। বেগম খালেদা জিয়ার প্রথম দফার শাসনামলে টানা 5 বার বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। 15,484 কোটি টাকা থেকে 23,170 কোটি টাকায় ঠেকে বাজেটের আকার। 1996 সালের 20 জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। পরে শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ এ.এম. এস. কিবরিয়া। 2001 সালের 7 জুন পর্যন্ত তার হাতে বাজেট বেড়ে দাঁড়ায় 42,306 কোটি টাকায়। পরের 5 বছর বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। 2003 সালের 12 জুন তার হাতেই প্রথম 50,000 কোটি টাকা পার হয় বাজেটের আকার। 3 দফায় মোট 12 বার জাতীয় বাজেট তুলে ধরেন সিলেটের এই কৃতি সন্তান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বছর বাজেট ঘোষণা করেন ডক্টর এ.বি. মির্জা আজিজুল ইসলাম। দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 11 জুন দেশের ইতিহাসে লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা 10 দফায় বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মুহিতের কর্মপরিকল্পনাতে 2 লাখ, 3 লাখ, 4 লাখ কোটি টাকার গণ্ডি পার হয় বাজেটের আকার। এরপর টানা 5 দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেটের আকার ছাড়ায় 5 লাখ, 6 লাখ, 7.5 লাখ কোটি টাকার গণ্ডি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দেশের 53তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.75% আর 6.5% হতে পারে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়নেই বাড়ানো হয় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। আসন্ন 2024-25 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় 5.5 লাখ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন অটোমেশন না হলে দুর্নীতি কমবে না, বাড়বে না কাঙ্ক্ষিত রাজস্বের প্রবৃদ্ধি। আর ব্যবসায়ীদের দাবি অরাজকতা ও হয়রানি বন্ধ করতে হবে ভ্যাট ব্যবস্থায়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। জাতীয় বাজেটে নিজস্ব আয়ের একমাত্র উৎস দেশে রাজস্ব খাত। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয় 4,30,000 কোটি ও অন্যান্য সূত্র থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল 70,000 কোটি টাকা।
আসন্ন 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে কর ও এনবিআর বহির্ভূত আয় হিসেবে ধরা হয়েছে 4,95,000 কোটি টাকা। তবে দেশের সার্বিক আয়ের কাঠামো অনুসারে রাজস্ব আদায় দ্বিগুণ হওয়ার সুযোগ থাকলেও তা হচ্ছে না বলে মত অর্থনীতিবিদদের। এজন্য বিকল্প না থাকা সত্ত্বেও অটোমেশন বাস্তবায়ন করছে না এনবিআর। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক মানে ট্যাক্স পেয়ার মতন করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে, আন্দাজ করা হয়। সার্ভে তো এনবিআর করাবে, এনবিআর তো করে না, তাদের মানে অন্য প্রবলেম আছে। তারা হয়তো আপনার ওই যে ঘুষ-টুস যে খায় এগুলো আপনার তাদের বন্ধ হয়ে যাবে। এনবিআরের ভ্যাট আদায় নিয়েও রয়েছে নানা অভিযোগ। ব্যবসায়ীদের ভাষ্য, এনবিআরের অব্যবস্থাপনার কারণে ইএফডি মেশিন স্বল্পতায় একই মার্কেটে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। যে দোকানগুলোতে বসানো হয়েছে 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পরে 5 লক্ষ টাকা। কোন কাস্টমার ঢুকবে তাদের থেকে মাল নেওয়ার জন্য? ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে 15% কর দিলেই এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন সংশ্লিষ্টরা। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। কারো চাওয়া পণ্যের দামে মিলবে স্বস্তি, আবার কেউ চায় শিক্ষা খাতে বেশি বরাদ্দ। মূল্যস্ফীতির চাপ বাড়লেও বাড়ছে না কর্ম আয়। কিন্তু হিসাব নিকাশে নতুন বাজেটে সাধারণ মানুষের উপর বাড়তে পারে করের বোঝা, শঙ্কায় চাকরিজীবীরা। এমন হাজারো চাওয়ার ভিড়ে তাদের প্রত্যাশা যেন গুরুত্ব পায় সেই আশা 2024-25 অর্থ বছরের বাজেটে। সাইফুল ইসলামের রিপোর্ট। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আমিনুল ইসলামের আয় 8 থেকে 900 টাকা, যার তেল আনতে নুন ফুরায়। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি কি সে বোঝে না, শুধু বোঝে বাজার করতে গেলে খালি টাকা ফুরিয়ে যায়। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। রিক্সা চালায় আগে তো কিছু আয় থাকতো, আয় নাই। একই মত এই শিক্ষার্থীর। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে। পরিবার থেকে খরচ চালাতে, ব্যয় বহন করতে, যাতে শিক্ষা ক্ষেত্রে যেন হিমশিম না খেতে হয়। চাকুরিজীবী এই যুবক আবার ভাবছেন ভিন্নভাবে। কর্পোরেট কোম্পানিগুলোকে আয়করের আওতায় এনে চাকরিজীবীদের করের বোঝা কমানোর দাবি তার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কর ছাড় দিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপরে কর বোঝাটা চাপে দিচ্ছে। আমরা চাইবো যে ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। চলতি মাসে মূল্যস্ফীতি 9.89%। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম কমে আসুক, এমন বাণী সাধারণ ভোক্তাদের। যারা গরিব তাকে দেওয়া তো সম্ভব না সব জিনিসই। এত কদিন বাদে তো ডিম 200 টাকা হইব ডজন। টাকা পাচার রোধে কি করছে সরকার, এমন প্রশ্ন ছিল অনেকেরই। অর্থ পাচার হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ঘটনা যেগুলো আমাদের বুকের ভিতরে নাড়া দিচ্ছে। পাচারের উপরে সরকার বিশেষ করে নজরদারি করা হয়। এবারে 7,97,000 কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই চাওয়া আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে যেমন থাকবে দেশের এগিয়ে যাওয়ার পরিষ্কার রূপরেখা, তেমনি যেন তাদের দৈনন্দিন জীবনযাপনে থাকে স্বস্তির বারতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কয়েক হাজার কর্মীর মালয়েশিয়া যেতে ব্যর্থতার পর দৌড় ঝাঁপে ব্যস্ত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আটকে পড়াদের দেশটিতে পাঠাতে হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বসেও ফিরতে হলো খালি হাতে। সময় আর না বাড়ানোর সিদ্ধান্তে অটল কুয়ালালামপুর। তবে এখনই হাল ছাড়তে নারাজ প্রতিমন্ত্রী। বঞ্চিত 17,000 কর্মীকে পাঠাতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নানা হয়রানি ও প্রতারণার অভিযোগে 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুনে আবার খোলে দেশটির শ্রমবাজার। এরপরেই নতুন করে আশায় বুক বাঁধে লাখো কর্মী। সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত না রাখায় সরকার নির্ধারিত 79,000 টাকার 5 থেকে 7 গুণ টাকা হাতিয়ে নেয়ার মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ নেয় মাত্র 101টি এজেন্সি।
চুক্তি অনুযায়ী ৩১ মে ছিল কর্মীদের মালয়েশিয়া যাওয়ার শেষ দিন, কিন্তু কত কর্মী গেল, বাকি কত ভিসা পেয়েও সুযোগ বঞ্চিত হতে পারে কিনা, কিংবা শেষ মুহূর্তে বিমান টিকিটের পরিস্থিতি বা কি দাঁড়াতে পারে এ নিয়ে ভাবনা ছিল না কারোরই। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে লেজে গোবরে অবস্থার মধ্যেই ২৪ মে ৩ দেশ সফরে চলে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানোর শেষ দিনে দেশে ফিরে এসব বিষয়ে বিবেচনায় না নিয়ে প্রতিমন্ত্রী চলে যান নিজের নির্বাচনী এলাকায়। এই ফাঁকে ১৭,০০০ কর্মীর মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন যখন শেষ, তখন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এসব কর্মী নেয়ার আর কোনো সুযোগ নেই। We have a stand on this that we stick to the deadline of May 31st in order to reassess the needs as well as to address the loopholes. বঞ্চিত এসব কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কেবল বিএমইটি ছাড়পত্র পাওয়া কর্মী নয়, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার। তদন্ত কমিটির মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে। মাত্র ৫ থেকে ৬,০০০ কর্মী মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার দাবিও মানতে নারাজ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এটা আমাদের ভাষণ নয়, এটা হলো বায়রার ভাষণ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো ইস্যু এবার আলোচিত হলো সংসদেও। বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, কাদের গাফিলতিতে মালয়েশিয়া যেতে সংকট তৈরি হলো সেটি অনুসন্ধান করা হচ্ছে, জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। চতুর্থ দফার উপজেলা নির্বাচনে ৩৪% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন। এ সময় সিইসি জানান, এবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। মোট ৫,১৪৪টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে ১,৪৩,৫৭,৮২০। ভোটার উপস্থিতির সংখ্যা হচ্ছে ৩৪.33 অ্যাকিউরেট। নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট, আমরা বিশেষ করে সহিংসতা হয়নি, সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু। কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ, এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করবেন, তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যপাত্র পাই তাহলে আমরা সেটা নিজেরা দেখতে পারি। ভোট কেন্দ্রে পানি, ডুবে গেছে সড়ক। চতুর্থ ধাপে সিলেটে বন্যার মধ্যেই কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হয়। নৌকায় করে প্লাবিত কেন্দ্রে যান ভোটাররা, প্রয়োগ করেন ভোটাধিকার। প্লাবিত ভোট কক্ষে দায়িত্ব পালন করেন প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীও। ভোট কেন্দ্রে পানি, ডুবে গেছে সড়ক। নৌকায় করে প্লাবিত কেন্দ্রে যান ভোটাররা, প্রয়োগ করেন ভোটাধিকার। প্লাবিত ভোট কক্ষে দায়িত্ব পালন করেন প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনী।
পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ছুটে আসেন ভোটাররা। সিলেটে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সড়ক পানিতে ডুবে যাওয়ায় নৌকায় করে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। আবার কোথাও কেন্দ্র তলিয়ে আছে পানিতে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জকিগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং কানাইঘাট উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের প্রস্তাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়। তারপরও পানিবন্দী অবস্থাতেই ভোট দিতে হয় ভোটারদের। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এই দুজন সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের এক আলোচনা সভায় বক্তব্য দেন ফখরুল। বেনজির সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে, উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদীর 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। সেই অবস্থাটা আপনাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। এদিকে দলীয় দুর্নীতিবাজ কারো বিচার করতে পারেনি বিএনপি। এ নিয়ে মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুদককে স্বাধীন উল্লেখ করে কাদের বলেন, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। মির্জা ফখরুলের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে সেটা এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে। তাদের দলের লোকেরা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিচার হয়, তারা একজন লোককেও শাস্তি দিতে পারে। দুদক স্বাধীন, দুদক মন্ত্রীদেরও যদি কেউ দুর্নীতি করে তাকে তদন্ত করতে পারে, মামলা করতে পারে। বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুদকের প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ ও মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের যৌথ একটি প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট পরিদর্শনে যান। দলটি রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং রিসোর্টের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এর আগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষণা করে রিসোর্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনিসেফে চাকরির নামে চট্টগ্রামে কয়েক হাজার মানুষের কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সে। এদিকে প্রতারকের বিচারের দাবিতে থানায় অবস্থান নেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সামনে অবস্থান কর্মসূচিতে অর্ধশতাধিক নারী পুরুষ, যারা আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনিসেফের চাকরির নামে প্রতারণার ফাঁদে পড়ে খুইয়েছেন নগদ টাকা। অনেকে আবার মাঠ পর্যায়ে শিশু শিক্ষা কার্যক্রম, গর্ভবতী মায়েদের নানা সুযোগ সুবিধা, অসহায় মানুষদের সহযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য লাখ লাখ টাকা তুলে এনে দিয়েছেন প্রতারক মোজাম্মেল হককে। মানুষের ভালো করতেছি, আমরা স্যালারিও পাচ্ছি, তাহলে আমাদের কাছে প্রস্তাবটা ভালো লাগলো, তাই আমরা এটা করলাম। ইউনিসেফকে বিক্রি করে আমাদের কর্মীদের বাহিরেও উড়ি আনো 1 কোটি টাকার মতো নিছে। ভুক্তভোগীরা জানায়, গত বছরের নভেম্বরের নগরীর ফল্লাতুলি এলাকায় ইউনিসেফের স্থানীয় কার্যক্রম শুরু করার নামে কয়েকশো নারী কর্মী নিয়োগ দেয় প্রতারক মোজাম্মেল হক। এইসব কর্মীদের এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি পাঠিয়ে কম দামে অটোরিকশা কিংবা বাড়ি নির্মাণের কথা বলে নামমাত্র রেজিস্ট্রেশন ব্যয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক। মঙ্গলবার রাতে প্রতারক মোজাম্মেল হককে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে ভুক্তভোগীরা। জুন মাসে পরে বলছে কি, বলার পর বলছে 10 তারিখে কিছু না একটা কিছু করবে। এর মধ্যে আমাদের সবাই কর্মী, এরা যারা ইউনিসেফের কর্মী আছে, এরা সবাই ওনাকে ধরে প্রেস ক্লাব থেকে থানায়
রাখছি। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ, তবে আটক মোজাম্মেলের বিরুদ্ধে প্রতারণার মামলা করবে বলে জানায় ভুক্তভোগীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা কক্সবাজার রুটে ট্রেনের যাত্রীদের সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে। বাণিজ্যিক যাত্রার 6 মাস পর দুটি ট্রেনেই যুক্ত হচ্ছে নতুন লাল সবুজের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ। দীর্ঘ 9 ঘন্টার যাত্রায় এবার শুয়ে ঘুমিয়ে যাওয়া যাবে সৈকত শহরে। যাত্রীরা বলছেন দীর্ঘ যাত্রায় কেবিনে ভ্রমণটা আরামদায়ক হবে, তবে ভাড়া কমানোর দাবি তাদের। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এই দুটি ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করছে কয়েক হাজার যাত্রী, যার অধিকাংশই পর্যটক। বাণিজ্যিক যাত্রার শুরু থেকে ট্রেন দুটিতে এসি ও নন এসি চেয়ার কোচে করে বসে যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ছিল না কেবিন কোচ। এবার যাত্রীদের সুবিধা বিবেচনা করে বাণিজ্যিক যাত্রা 6 মাস পর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে যুক্ত হলো শীতাতপ নিয়ন্ত্রিত নতুন কেবিন কোচ। দুটি ট্রেনেই থাকছে 3টি করে কেবিন কোচ। ঢাকা কক্সবাজার রুটে দীর্ঘ 9 ঘন্টার ট্রেন যাত্রায় এবার শুয়ে কিংবা ঘুমিয়ে যাওয়া যাবে। যাত্রীরা বলছেন বয়স্ক কিংবা অসুস্থদের জন্য এই কেবিন কোচ খুবই আরামদায়ক হবে। লং জার্নি করার থেকে তো অবশ্যই কেবিনে জার্নি করাটা বেশি আরামদায়ক হবে। জার্নিটা একটু রিল্যাক্সেবল মনে করে তাদের জন্য আর কি কেবিনটা ভালো একটা উদ্যোগ। এখন আমরা শুয়ে শুয়ে আরামে আসতে পারি। 1 জুন থেকে এসি বাথ ও এসি সিটের আসন বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুটি ট্রেনই উভয় দিকের প্রারম্ভিক স্টেশন ধরে অনলাইনে এসব আসন পাওয়া যাচ্ছে। এসব কেবিনে বসে যাত্রা করলে প্রতি আসনে ভাড়া ভ্যাট সহ ধরা হয়েছে 1590 টাকা। আর শুয়ে কিংবা ঘুমিয়ে যাত্রা করলে কেবিনে প্রতি আসনে ভাড়া ভ্যাট সহ গুনতে হবে 2430 টাকা। তবে যাত্রীদের অভিযোগ ঢাকা কক্সবাজার রুটে কেবিনের ভাড়া অতিরিক্ত। দাবি তাদের কেবিন ভাড়া কমানোর। ভাড়াটা অত্যাধিক মনে হচ্ছে, টিকিট পেতে অসুবিধা হয়, সেটার ব্যাপারেও একটু নজর দেওয়া দরকার। এদিকে স্টেশন মাস্টার জানিয়েছেন এই রুটে যাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইন ফিউচার আরও সুযোগ সুবিধা বাড়তে পারে, ট্রেন সংখ্যা বাড়তে পারে, যাত্রী সেবার মান কীভাবে বাড়ানো যায় এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক। সপ্তাহে 6 দিন করে ঢাকা কক্সবাজার রুটে যাতায়াত করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে পর্যটক সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, আর এই ক্রমবর্ধমান পর্যটন শিল্পে বেসিকের অবদান বেড়ে দাঁড়িয়েছে 11%। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব শীর্ষক সেমিনারে একথা জানান বেসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক। এ সময় ক্ষুদ্র ও কুটির শিল্পে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্প, টেক্সটাইল ও ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যসমূহ বিদেশি পর্যটকদের আকর্ষণে বড় ভূমিকা রাখছে বলেও জানান অতিরিক্ত শিল্প সচিব কামরুন নাহার সিদ্দিকা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব ও ট্যুরিজম বিশেষজ্ঞ জাবেদ আহমেদ। নতুন করে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টি না হওয়ায় সিলেটের জলাবদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে। নিমজ্জিত শহরের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাচ্ছে, তবে দুর্ভোগ এখনও পিছু ছাড়েনি বাসিন্দাদের। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সপ্তাহখানেক ধরে পানিবন্দী লাখ লাখ মানুষ। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হলেও অনেক এলাকার পানি পুরোপুরি নামেনি। তবে কয়েকদিন ধরে বাসাবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগ যেন সঙ্গী নিম্নাঞ্চলের মানুষের। এবারের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সুরমা কুশিয়ারার উপচে পড়া পানির তোড়ে বাঁধ ভেঙে নিমজ্জিত হয় শহর। হাজার কোটি টাকার বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভ ছাড়েন বাসিন্দারা। গত 1 বছর আগে বন্যা যে পরিস্থিতি খারাপ হয়েছে, মানুষ গড়ে ধরে থাকতে পারছে না। হতে এবার উঠে যেতে মানুষের দাঁড়ার সম্ভাবনা নাই। বছরে মানে কোনো একটা মাস্টার প্ল্যানিং নাই। প্রতি বছর বারবার আমাদের পানি এইভাবে মানে সমস্যা করে। খাওয়ার পানির সমস্যা, 1 সপ্তাহ যাবত আমরা স্নান টান করার পানি নাই। এদিকে সুনামগঞ্জের নদ নদীর পানিও বিপদসীমার নিচে নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরিস্থিতি দ্রুতই উন্নত হবে, শঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এদিকে বন্যার কারণে যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আমাদের 2023 সালের তুলনায় 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। চিঠি আদান প্রদানের পাশাপাশি ডিজিটাল সেবা দিতে ডাকঘরে ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টার মেশিন দেয় সরকার। তবে অল্প দিনের মধ্যেই মেহেরপুরের বেশিরভাগ ডাকঘরের এসব যন্ত্রই অকেজো হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, নিম্নমানের সরঞ্জাম দেওয়ার কারণেই নষ্ট হয়ে গেছে যন্ত্রগুলো। মেরামতের জন্য দেয়া হয়নি বরাদ্দ, আর এ বিষয়ে সঠিক কোনো নির্দেশনা নেই বলে জানায় জেলার প্রধান ডাকঘর কর্তৃপক্ষ। বেনিয়ামিনের রিপোর্ট। বদ্ধ কক্ষে পড়ে আছে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার সহ ডিজিটাল ডিভাইস। ব্যবহার না হয় ময়লার আবরণ পড়েছে যন্ত্রগুলোর ওপর। 2015 সালে আধুনিক সেবা দিতে মেহেরপুরের প্রতিটি ডাকঘরে 3টি করে ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টার মেশিন দেয় সরকার। উদ্যোক্তাদের সেবা দিতে 3 বছর মেয়াদী প্রকল্পে শুরু হয় ডিজিটাল সেবা প্রদান ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। তবে কিছুদিন না যেতেই আবারও শুধু চিঠি আদান প্রদানেই সীমাবদ্ধ হয়ে পড়ে শাখা পোস্ট অফিসগুলোর কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, নিম্নমানের সরঞ্জামাদি দেওয়ার কারণে যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে, আর মেরামতের জন্য দেয়া হয়নি কোনো বরাদ্দ। এ কারণে চালু রাখা সম্ভব হয়নি ডিজিটাল সেবা কার্যক্রম। ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হয়েছিল এগুলো নিম্নমানের। 2-1 বছর যেতে না যেতেই সব অকেজো। অফিসিয়াল কাগজপাতি সবকিছু নিজস্ব খরচে পরিচালনা করি। এগুলো যদি সরকার যদি মোটামুটি এগুলো মেরামত করে দেয়, কিন্তু এদিকে সরকারের কোনো নজর নাই। পুনরায় কম্পিউটার প্রশিক্ষণ সহ অন্যান্য সেবা চালুর দাবি এলাকাবাসীর। আস্তে আস্তে এই জিনিসটা যেন আমাদের মাঝখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামে থাকি, আমাদের দূর দূরান্তে যেতে হয়, একটু সমস্যা হয়ে যায়, যাতায়াতেরও সমস্যা। এগুলো যদি পোস্ট অফিসের সেবাগুলো চালু না করা হয় তাহলে ডিজিটাল করা কখনোই সম্ভব না। এটা যদি হয় তাহলে তো আমাদের সুবিধা হবে, ছেলেমেয়েদেরও সুবিধা হবে। পোস্ট অফিসের আগের মতো সে পুরাতন আদিম যুগের মতো সেরকমই ব্যবস্থা হয়ে আছে। তবে যন্ত্রাংশগুলো মেরামত কিংবা নতুন করে কেনার কোনো তথ্য জানেন না জেলার প্রধান ডাকঘর কর্মকর্তা। এই মুহূর্তে কোনো নির্দেশনা ওইভাবে নাই। তবে আমি যে স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিসের কথা যেটা বললাম, এইটা পরবর্তীতে যাবে। এটা প্রাথমিকভাবে সকল প্রধান ডাকঘর এবং উপজেলা ডাকঘর, পাশাপাশি কিছু সাব অফিসগুলোতেও দেওয়া হয়েছে। মেহেরপুরে মোট 29টি শাখা ডাকঘর রয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত শেখ জামাল টাইগার্স মিউজিয়াম উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বুধবার সন্ধ্যায় ফলক উন্মোচন ও ফিতা কেটে এই স্থাপনা উদ্বোধন করেন তিনি। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষর করেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। 1975 সালে শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল 1975 সালে রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট হতে কমিশন লাভের পর 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সূর্য সন্তানের স্মৃতিকে অম্লান করে রাখতে টাইগার্স ডেন খ্যাত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। এ সময় ফলক উন্মোচনের পর স্থাপনার পাশে একটি গাছ রোপণ করেন সেনাপ্রধান। শিক্ষার্থীদের শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল স্টার্ট আপ ও ইনোভেশন ফাউন্ডারি কোহর্ট 3। বুধবার দুপুরে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের স্টার্ট আপ ইকোসিস্টেম এবং পাট শিল্পে উদ্ভাবনের বৈপ্লবিক সম্ভাবনা সম্পর্কে নিজের গবেষণা ও কাজ সম্পর্কে জানান ডক্টর মোবারক আহমেদ খান। তুলে ধরেন প্রাকৃতিক সম্পদ থেকে টেকসই পণ্যের বাণিজ্যিকীকরণের গবেষণা চিন্তার নানা দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান সহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা। তিনি বলেন, প্রতিষ্ঠার সময় থেকে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে তরুণ উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখে আসছে এই বিশ্ববিদ্যালয়।
কাস্টমস আইন 2023-এর 82 ধারা বাতিলের দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে মিছিল ও সমাবেশ করেছে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার সকালে সমাবেশে বক্তারা আইনের 82 নম্বর ধারা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গত 31 অক্টোবর জাতীয় সংসদে পাস হওয়া আইনের ধারা অনুযায়ী আমদানি পণ্যে বিল অব এন্ট্রির তথ্যের গড় মিল থাকলে আমদানিকারক ও রপ্তানিকারকের পাশাপাশি C&F এজেন্ট দায়ী থাকবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা নিয়ম মেনে চলি এবং নিয়মের সাথে থাকব। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যে আলোচনা করা প্রয়োজন সে আলোচনাগুলি করব এবং যদি সেই আলোচনায় ফলপ্রসূ না হয় তো লাইসেন্স তো এমনিই চলে যাবে, আর এই লাইসেন্স কাস্টম হাউসে জমা দিয়ে আমরা আর কাজ করব না। রাজশাহীর আমের সুনাম দেশব্যাপী। ইতোমধ্যে জেলার বানেশ্বর বাজারে আম ওঠা শুরু হয়েছে, তবে চলতি মৌসুমে ফলন কম হওয়ায় আমের দাম চড়া। ক্রেতার অভাবে সেভাবে জমে ওঠেনি বাজার, আর শেষ মুহূর্তে ফলন টিকিয়ে রাখতে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। চলছে মধুমাস। নানান জাতের আমে সয়লাব রাজশাহী তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে ভ্যান যোগে আম নিয়ে বাজারে হাজির হচ্ছেন বিক্রেতারা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন কম। মাঝের টানা তাপদাহে ঝরেছে গুটি। এ অবস্থায় দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। কিছু কিছু বাগান আম আছে, প্রায় বাগান মারা গেছে। আম যখন বড় হবে সেই মুহূর্তে এই আমগুলো হচ্ছে যে ঝরে পড়ে যাওয়ার কারণে আমের এবার ফলন কম। রাজশাহীতে গত 15 মে থেকে গুটি জাতীয় আম দিয়ে শুরু হয় চলতি বছরের আম পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ। গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ জাতের আম বাজারে আসে গত 25 মে। পর্যায়ক্রমে অন্যান্য আম নামবে ধাপে ধাপে। তবে ক্রেতার অভাবে এখন পর্যন্ত বাজার জমে ওঠেনি বলে দাবি বিক্রেতাদের। বর্ষার কারণে আমও কম আসছে এবং পাটিও কম, আমের দামটা বেশি। সবগুলো আম শুরু হয়নি একসাথে, এজন্য সব বাইরের পার্টিগুলো কম আসছে। আর সাতক্ষীরা শেষ হলে এদিকে ব্যাপারে ঢুকবে, এরকম লাভের আশঙ্কা করা যাচ্ছে না, তো এবার হয়তো অনেক লসের মধ্যে থাকতে হবে আমাদের সবাইকে। গাছে যতটুকু ফলন আছে তা টিকিয়ে রাখতে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। বৃষ্টি হয়ে গেল, যেহেতু বৃষ্টির পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করলে পারে আপনার আমে যে দাগ হয় সেই দাগটা কম হওয়ার সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি যে সরকার নির্ধারিত যে সময় দেওয়া আছে সেই সময় অনুসারে যদি তারা ফল হারভেস্ট করে তাহলে পারে ভালো ফলন এবং ভোক্তার এতে উপকার হবে, যাতে কোনো কেমিক্যাল না মিশিয়ে সঠিকভাবে তারা আমটা খেতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 19,602 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। সময় সংবাদ, রাজশাহী। নাটোরের বাজারগুলোতেও উঠেছে মিষ্টি জাতের আম। গোপালভোগ, খিরসাপাত, রানী পছন্দ ও লক্ষণভোগ বাজারে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় আমের বাজারে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আম বাজারজাত শুরু হয়েছে এই 10 দিনে, বিশেষ করে যেটি মিষ্টি জাতের 4টি আম, গোপালভোগ, খেরসাপাত, লক্ষণভোগ সহ যে 4টি আম বাজারজাত হয়েছে, সেই বাজারজাতের পরিমাণ কিন্তু খুবই কম, যেটি আমরা একেবারে করতে পারেননি বলে যেটি বলছেন। তবে একটি বিষয় বাগান মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন তবে একটি বিষয় বাগান মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে গত বছরের তুলনায় যে দ্বিগুণ দাম, সেই দ্বিগুণ দামের প্রেক্ষিতে কিন্তু তাদের উৎপাদন কম হলেও সেটি কিন্তু তারা লোকসান কাটিয়ে উঠছে। বিশেষ করে যে গত বছর যেটি আমরা এখন দেখতে পাচ্ছি খেরসাপাত আম, এই খেরসাপাত আম গত বছর তারা কিন্তু বিক্রি করেছে 30 থেকে 35 টাকার মধ্যে, সেটি আজকে
নাটোরের চকবদনাথ এলাকার এই পাইকারি বাজারে আজ সকাল থেকে যেটি আমরা দেখছি 75 থেকে 80 টাকা এই আম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি বলতে পারি আমরা লক্ষণভোগ এবং যে গোপালভোগ যে আম দুটি রয়েছে সেই আম দুটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটিও কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে পাইকারি রয়েছে। একটি বিষয় যেটি যে সামনে আগামীতে আরও যে আম আসবে 12 জুন ন্যাংরা, 20 জুন মোহনবাগ, হাড়িভাঙ্গা এবং আম্রপালি আমটি 25 জুন এবং ফজলি যেটি 30 জুন, এসব 13টি জাতের যে আম রয়েছে সে আম কিন্তু 20 আগস্ট পর্যন্ত নাটোরের বাজারে আসবে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি কিন্তু আমের উৎপাদন ভালো থাকলেও অন্য বছরগুলোতে ন্যায্য মূল্য না পাওয়ায় কিন্তু আমের যে গাছ সেই গাছগুলো কিন্তু অনেক কর্তন হয়েছে। একটি বিষয় যেটি আমরা দেখেছি গত বছরের তুলনায় এবছর প্রায় 29 হেক্টর আম বাগান কিন্তু কেটে ফেলছেন কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার প্রেক্ষিতে। অন্যান্য বছরে চলতি বছর জেলা কৃষি বিভাগ যেটি জানিয়েছে চলতি বছর 5,718 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং 76,335 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে যেটি কৃষি বিভাগ বলছে। গত বছর কিন্তু সেটি আমের উৎপাদন আরও বেশি ছিল, 5,747 হেক্টর জমিতে আমের উৎপাদন করা হয়েছিল। একটি বিষয় যেটি বলছে যে বাগান মালিক এবং যে ক্রেতারা যে বলছেন যে বাগান মালিক যেটি বলছে উৎপাদন খরচ এবং যে প্রেক্ষিতে যে দাম তারা আমি এবার গাছে এবার যেটি আম পেয়েছেন 1 থেকে 1.5, 2, 3 সর্বোচ্চ 5 গুণের উপরে কোনো আম আসেনি। তবে এই দাম যদি না থাকতে যে লোকসান ছিল সেটি কিন্তু কেটে কাটিয়ে উঠতে পারছেন না। এই লোকসানটা কাটিয়ে উঠে যে আমের উৎপাদন, তবে এই দাম বৃদ্ধির বিষয় যে কৃষি বিভাগ এবং যে দাবি করছে যে তাদের উৎপাদন কম এলেও যে দাম রয়েছে সেই দাম কিন্তু যে রয়েছে সেই দামে কিন্তু আমের উৎপাদন সেটি অব্যাহত রাখতে হবে। তবে একটি বিষয় যেটি কৃষি বিভাগ এবং যে যারা বলছে যে দাবি করছে যে তাদের উৎপাদন কম এলেও যে দাম রয়েছে সেই দাম রয়েছে সেই দামে কিন্তু সেই লোকসান কাটিয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে নাটোর আম বাজারের সর্বশেষ পরিস্থিতি। আল মামুন, নাটোর থেকে। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। গত 10 বছরে জেলার অন্তত 30,000 পরিবার এলাকা ছেড়েছেন। জেলা প্রশাসন বলছে এসব মানুষকে পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। নেমুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। শেফালি বেগম বাড়িঘর নদীতে বিলীন হওয়ার পর সবকিছু হারিয়ে বছর 3 আগে স্বামী সন্তান নিয়ে জীবিকার তাগিদে কয়রা থেকে এসেছেন খুলনার নতুন বাজারের এই বস্তিতে। নিজে বাসাবাড়িতে আর স্বামী করেন দিন মজুরের কাজ। ভালো নেই শহরে এসেও এই পরিবার, অথচ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বেড়িবাঁধের পাশে মোটামুটি সচ্ছল জীবনযাপন করতেন তিনি। ঝড়ে 3-4 বার বাড়ি ভেঙে গেছে, তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাটি বাড়ি নিয়ে আমরা চলে আসি টাউনে। শুধু শেফালি বেগম নন, গত 10 বছরে নানা সংকটে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ছেড়ে এই বস্তিতে আছেন অন্তত 200 পরিবার। একই সংকটে উপকূল এলাকা কয়রা, পাইকগাছা, দাকব ছেড়ে খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় বাস করছেন হাজারো পরিবার। জমি না থাকা, পশুপালন করতে না পারা, লবণাক্ত জমিতে ফসল না হওয়া, কর্মসংস্থান না থাকা সহ নানা সমস্যায় বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন তারা। সব পানিতে তলানো, এর জন্য খুলনা আইছি। এখানেও তো আরামে নাই, এখানে কষ্টে আছি। খুলনা এসে কোনো রকম রিক্সা ভ্যান চালায় জীবনযাপন করতেছি। আবার উপকূলীয় এলাকায় নদীর পাড়ে ঝুঁকি নিয়ে আতঙ্কে বাস করছেন কয়েক হাজার পরিবার। ভিটা চলে যায় তাহলে আমি এখানে কোথায় থাকবো? আমাকেও চলে যেতে হবে। একজনের বাসায় আছি, এমন হয় আমি চলে যেতেও পারি। তারা সব দূরীকে বাড়িঘর করেছে, ওখানে জায়গায় টাকা নিয়ে নিয়েছে। তবে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার এই বিষয়ে ভাবে এবং অনেক সরকারিভাবে যে রেগুলার প্রসেসে যে ত্রাণ প্রক্রিয়া আছে কর্মসংস্থানের জন্য, সেখানে কৃষি ভিত্তিক যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় বা আমাদের এইদিকে মৎস্য ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, গত 10 বছরে খুলনার 3 উপজেলা থেকে অন্তত 30,000 পরিবার এলাকা ছেড়েছেন। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
লবণাক্ততা সহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাবে কার্যত ধুঁকছে দেশের প্রাকৃতিক রক্ষা কবচ সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির ফলে সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। বনে দিন দিন কমে যাচ্ছে সুন্দরী সহ কম লবণ সহিষ্ণু গাছ, বাড়ছে রোগবালাই। আর জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে নেতিবাচক হিসেবে দেখছেন বন বিভাগ। সুন্দরবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন সজল, ছবি তুলেছেন আব্দুল হালিম। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এ বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। সুন্দরী, পশুর, গেওয়া, গরানসহ ৩৫০ প্রজাতির গাছ রয়েছে এ বনে। রয়েছে প্রায় ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ঐতিহ্যের এই সুন্দরবন তার বৈশিষ্ট্য হারাচ্ছে। সম্প্রতি কয়েকটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের নদীখাল ও বনভূমিতে লবণাক্ততা বেড়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন বলছে, ২০১২ সালে বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল ৯.৩ থেকে ১৮.৮ পিপিটি। মাত্র এক দশকের ব্যবধানে ২০২২ সালে বেড়ে ১২.৮ থেকে ২৪.৫ পিপিটি পাওয়া গেছে। আর মাটিতে ৬.৯ থেকে বেড়ে হয়েছে ১২ পিপিটি লবণাক্ততা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন তথ্য বলছে, সুন্দরবনে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে ৯ বছরের ব্যবধানে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে। তবে গাছের রোগবালাইয়ের জন্য শুধু লবণাক্ততাকে দায়ী করছেন না বিশেষজ্ঞরা। বলছেন, সমন্বিত প্রভাবেই বাড়ছে রোগ। চেঞ্জ আসতেছে, মোর স্ট্রেস টলারেন্ট যে প্রজাতিগুলো আছে, ফর এক্সাম্পল গেওয়া, গরান, এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো আপনি লেস এবং মডারেট এবং স্ট্রং। তবে বিশ্লেষকরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির ফলেই সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। ব্যাঙ, সাপ এবং রেপটাইলসের কিছু কিছু যারা বেশি লবণ সহিষ্ণু সেগুলো চলে আসছে। আর যারা কম লবণ সহিষ্ণু তারা আবার অপেক্ষাকৃত কম লবণ যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে ইতিবাচক দেখছে না বন বিভাগও। সার্বিকভাবে গাছের হাইট ছোট হয়ে যাবে। যে প্রজাতিগুলো এখন সুন্দরী কিংবা অন্য প্রজাতিগুলো আছে সেগুলো আস্তে আস্তে হ্রাস পাবে। যে মাছগুলো মিষ্টি পানিকে পছন্দ করতো সে মাছ রিপ্লেস হয়ে সামুদ্রিক মাছ চলে আসবে। এইরকম কিন্তু ধারাবাহিকভাবে একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো অনেক ক্ষেত্রেও নেগেটিভ হতে পারে। বাংলাদেশ অংশের ৬০১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের ৬৯ ভাগ বনভূমি ও ৩১ ভাগ জলাভূমি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সুন্দরবনে চলছে ৩ মাসের মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। বেকার হয়ে পড়েছেন সাতক্ষীরার উপকূলবর্তী জেলেরা। সমুদ্রগামী জেলেদের মতো সুন্দরবনগামী জেলেদের জন্য খাদ্য সহায়তার দাবি তাদের। এ নিয়ে ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কাজ চলছে বলে জানায় জেলা মৎস্য বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, আমিনুর গাজী সবুজের ছবিতে রিপোর্ট। মৎস্য প্রজনন মৌসুম কার্যকরে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে রেঞ্জের সব স্টেশনের কর্মকর্তা ও বনরক্ষীদের দেয়া হয়েছে নির্দেশনা। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলেদের উপার্জনের একমাত্র উৎস সুন্দরবনে মাছ শিকার। তবে মাছ ধরা নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা পেলেও সুন্দরবনগামী জেলেদের মেলে না কোনো সাহায্য। আমরা মাছ ধরে মারি খাই, আমাদের ৩ মাস আমাদের খুব দুর্দিন ব্যাপার, না খাইয়ে মরতে হবে। আমাদের আপনারা ৫ বন্ধু দিচ্ছেন, তা আমরা কি করে খাবো? আমাকে একটা ব্যবস্থা করে দেন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সুন্দরবনগামী জেলেদের সহায়তার বিষয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। এ নিয়ে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন স্থানীয় সংসদ সদস্য। সুন্দরবনে যারা পারমিশন নিয়ে যে সমস্ত জেলে মৎস্যজীবী সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায় তাদেরকে কিভাবে ভিজিয়ে সুবিধা দেওয়া যায়, এজন্য আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনতিবিলম্বে এই জেলেদেরকে ৩ মাস যারা সুন্দরবনে অভ্যন্তরে যেতে পারে না তাদেরকে বিকল্প খাদ্য সহায়তার ব্যবস্থা করবে। যেমনভাবে ইলিশ আহরণের সময় ৩ মাস যেটি বন্ধ থাকে সেই সময়টি যারা ইলিশের জেলে রয়েছে তাদেরকে বিকল্প খাদ্য সংস্থা হিসাবে তাদেরকে সচ্ছলতার জন্য খাদ্য দেওয়া হয়। মৎস্য বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় সুন্দরবনগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৫০,৩৯৬ জন। তবে অনিবন্ধিত জেলে সহ এ সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয় জেলেরা।
সময় সংবাদ, সাতক্ষীরা। দেশের বাইরের খবর জানাবো। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এই অভিযোগ তোলেন তিনি। ভিসা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মেলোনি। নতুন আইনে ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া প্রবেশ করতে দেয়া হবে না বলে সাফ জানান ইতালির প্রধানমন্ত্রী। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 1998 সালের অভিবাসী আইনে পরিবর্তন আনছে ইতালি। এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি। এ সময় বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলেও অভিযোগ করেন তিনি। যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলা ভাষাভাষী বা বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্কবাণী এবং সাবধান বাণী দিয়েছেন, যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। আপনাদের মনে রাখতে হবে, নুরুস্তা মানেই কিন্তু ভিসা নয়। আর বিশেষ করে বাংলাদেশিদের প্রতি যে দৃষ্টি দিয়েছেন জর্জিয়া মেলোনি, আমার মনে হয় যে আপনারা যারা নুরুস্তা পাবেন, নুরুস্তা পাওয়ার পরে খুব বিচক্ষণতার সাথে চিন্তা করবেন এবং আপনারা টাকা পয়সা লেনদেনের বিষয়ে খুব সতর্ক থাকবেন। রাতারাতি অভিবাসন নীতিমালায় বড় পরিবর্তন আনলো পর্তুগাল। বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ সেনজেন ভিসা বা অবৈধভাবে পর্তুগাল গিয়ে বৈধ হবার পথ। হঠাৎ সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া পর্তুগাল প্রবাসীদের। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। অভিবাসন ইস্যুতে গেল 2 বছর পর্তুগালের অস্থিরতা ছিল চরম পর্যায়ে। অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাসেই মূলত ক্ষমতায় আসে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সরকার গঠনের 3 মাসের মধ্যেই অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করল মন্টিনিগ্রো সরকার। সোমবার 41টি নতুন পরিবর্তন সম্বলিত নতুন প্রস্তাব মন্ত্রিসভা থেকে পাশ হবার 3 ঘন্টার মধ্যেই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোজা। এরপর সেদিনই সেটি গেজেট আকারে প্রকাশ হয় এবং প্রায় সাথে সাথেই বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে চলা পর্তুগালে বৈধ হবার গুরুত্বপূর্ণ ধাপ আইমা এন্ট্রি বা সেফ এন্ট্রি। অর্থাৎ বন্ধ হয় অবৈধভাবে কিংবা সেনজেন ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ভিসা নিয়ে পর্তুগালে এসে রেসিডেন্ট কার্ডের আবেদন প্রক্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই সরকারের এমন সিদ্ধান্ত ও তার বাস্তবায়নে বিপাকে পড়েন পর্তুগালে এসেও আইমা এন্ট্রি সম্পন্ন করতে না পারা প্রবাসীরা। তবে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। অভিবাসন নিয়ে যে একটা বিশৃঙ্খলা ছিল, এই বিশৃঙ্খলা থেকেও সরকার বেরিয়ে আসবে। আর হয়তো এর মধ্যে আমাদের কিছু ভাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্তুগালের জন্য এটা মঙ্গলজনক হবে বলে আমি মনে করছি। আমাদের ব্যবসার উপরও একটা নেতিবাচক প্রভাব আসবে, কারণ মানুষের মুভমেন্ট কমে যাবে। যেখানে মুভমেন্ট না হলে আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। সরকারের নতুন নীতিমালায় সুযোগ বাড়ছে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের। ভোগান্তি কমবে পর্তুগালে বসবাসরত নাগরিকদের, পরিবারের সদস্যদের পর্তুগালে আসা সহ অন্যান্য ইস্যুতে। তবে সব ক্ষেত্রেই থাকবে বিশেষ নজর। সেই সাথে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কনসুলেটগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করা, পর্তুগালের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, নাগরিকত্ব আবেদনে ভাষা পরীক্ষা সহ বৈধ হবার অপেক্ষায় থাকা 4 লাখের বেশি আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়টিও উঠে এসেছে সরকারের নতুন নীতিমালায়। যে কোনো উপায়ে পর্তুগালে আসলেই বৈধ হওয়া যাবে এমন অবস্থার অবসান ঘটালো মন্টিনিগ্রো সরকার। তবে এখনো সুযোগ রয়েছে মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন খাতে দক্ষ কর্মী এবং পর্তুগালে বৈধতা পাওয়া নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য, এবং তাদের ভিসা নিতে হবে পর্তুগালের কনসুলার পোস্ট থেকে। তাই এখন স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিজ দক্ষতায় আবেদনের পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারতের নতুন সরকার গঠনে এনডিএ জোটকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেওয়ার পর নতুন সরকার গঠনের বিজেপির নেতৃত্বাধীন জোটকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিরোধী দলে থেকেই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর আগে সরকার গঠনে এনডিএকেই সমর্থন জানান অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার।
ভারত থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠনের তোড়জোড়। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদির জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটে সন্ধ্যের আগেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠক শেষে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এনডিএকে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। শুধু তাই নয়, পরে নরেন্দ্র মোদীকে এনডিএ দলনেতাও নির্বাচিত করা হয়। এই এনডিএ সরকারের দুই অন্যতম আলোচিত শরিক দলের নেতাদের নিয়ে পরে করা হয় ফটো সেশনও। দেশটির গণমাধ্যম বলছে, রাতে বিদায়ী সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের সৌজন্যে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানেই রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয় এবং রাষ্ট্রপতিও সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও নির্ধারণ করেছে বিজেপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ। আর সেটা হলে জওহরলাল নেহরুর পর মোদী হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস। নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে বুধবার আলোচনায় বসে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে তাদের আন্দোলন। পরিস্থিতি বুঝে সঠিক সময়ে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। বৈঠক শেষে বিজেপি বিরোধী দলের 27 নেতা যৌথভাবে করেন ফটো সেশন। Against the fascist rule of the BJP led by Modi, we will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's. ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন 272 আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে। অন্যদিকে ক্ষমতার স্বাদ না পেলেও 232 আসন পেয়ে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনে এবার মোট 78 জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে 15 জন ভোটে জয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে আছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। হিন্দুত্ববাদের ধারণা চাউর করে 2019 সালের নির্বাচনে বিজেপির সাফল্যের পর অনেকের ধারণা ছিল এবারও এটি মোদির হাতিয়ার হিসেবে কাজ করবে। এমন প্রেক্ষাপটেই 18তম লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী হয়েছিলেন 78 জন মুসলিম। ঘোষিত ফলাফল অনুযায়ী এসব প্রার্থীদের 15 জন জয়ী হয়েছেন। জয়ী এসব প্রার্থীদের মধ্যে আছেন পরিচিত মুখ ও ভারতের বিশ্বকাপ জয়ী দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েন তিনি। তালিকায় আরও আছেন কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ, সমাজবাদী পার্টির ইকরা চৌধুরী, একই দলের আফজাল আনসারি। হায়দ্রাবাদে নিজের আসন ধরে রেখেছেন এআইএমআইএম এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। লাদাখে স্বতন্ত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে জয়ী হয়েছেন আব্দুল রশিদ শেখ। উত্তরপ্রদেশে জয়ী সমাজবাদী পার্টির মহিবুল্লাহ পেয়েছেন 4,81,000-এর বেশি ভোট। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একই আসনের মুসলিম প্রার্থীদের মধ্যেও। কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমদ। শ্রীনগরে জিতেছেন এনসির প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানির কোনো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার কোনো ক্ষতি হলে তার উচিত জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে অস্ত্র সহায়তার সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য তার। এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে এয়ারবাসের কাছ থেকে 20টির বেশি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বার্লিন থেকে সে খবর জানাচ্ছেন বিটু পড়ুয়া।
দিন যতই যাচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের টানাপোড়েন ততই বাড়ছে। বিশেষ করে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকেই ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র সহ আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে জার্মানি। ইউক্রেনকে হালকা অস্ত্র দিয়ে শুরু করলেও সময়ের পরিক্রমায় তা ভারী অস্ত্র সহায়তায় রূপ নেয়, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জার্মানির ট্যাঙ্ক দেখতে পাওয়াটা নৈতিক দিক থেকে শক পাওয়ার মতো বলে জানান পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কখনোই সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র ছিল না বলে উল্লেখ করে পুতিন বলেন, জার্মানি যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে তাদের নৈতিকতা হারিয়েছে। জার্মানির কোনো মিসাইল হামলায় রাশিয়ার ক্ষতি হলে দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেন পুতিন। আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই, জার্মানির কোনো অস্ত্রে যদি রাশিয়ার কোনো ক্ষতি হয় তার পরিণাম জার্মানির জন্য কখনোই সুখকর হবে না। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যোগান এবং ইউক্রেনকে সলা পরামর্শ দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে আরো ভারী অস্ত্র উৎপাদনের পাশাপাশি এয়ারবাসের 20টিরও বেশি নতুন যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে জার্মানি। এছাড়া আরো 38টিরও মতো যুদ্ধ বিমান কেনার বিষয়টি পাইপলাইনে রয়েছে বলে জানান ওলাফ শলজ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়িয়েছে অনেক গুণ বেশি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের শান্তি স্থাপনের পরিবর্তে ভারী অস্ত্রের উৎপাদন এবং যোগান এই বিশ্বের জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা সত্ত্বেও আশার বাণী শুনিয়েছে দুবাই ট্যাক্সি। এবার তারা 900 বাইক রাইডার নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। এজন্য তারা ইতোমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছেন দুবাইস্থ বাংলাদেশ মিশনে। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। গাড়ি চালক পেশায় আবারও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানায়, এরই মধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে 900 কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে তারা। আপাতত কোম্পানিটি 900 বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট 1500 বাইক রাইডার নিয়ে যাবেন বলে জানিয়েছেন। দুবাই ট্যাক্সি বাইক রাইডার হিসেবে বা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে বেশ কিছু লোক তারা নিয়োগ করবেন। তারা বলেছে তাদের প্রায় 3000-এর মতো বাইক রাইডার প্রয়োজন হবে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত 24 মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করে এই ধরনের 16টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। এই সময় দুবাই ট্যাক্সির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এরপরেই দুবাই ট্যাক্সির পক্ষ থেকে এই ঘোষণা এলো। স্বল্পতম সময়ের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় এবং বাংলাদেশি কর্মীরা এখানে বসতে পারে স্বল্প সময়ের মধ্যে, সেই ব্যবস্থা বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আরটিএ। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে 2600 দিরহাম পাবেন। এছাড়া কর্মীদের আবাসনও ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়ে সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। একটা জয়ই বদলে দেবে দলের চেহারা। বাংলাদেশ দল নিয়ে এমন আশার কথা বললেন টাইগার ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্পিড স্টার স্বীকার করেছেন, শরীফুলের না থাকা হবে বোলিং আক্রমণে বড় ক্ষতি। ডালাস থেকে সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমি মনে করি আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একের পর এক হার, অনুশীলন না করা নিয়েও সমালোচনা। এ দলটার যেন পিঠ ঠেকে গেছে দেয়ালে। তারপরও নিজ সতীর্থদের ওপর আস্থা রাখছেন তাসকিন। ইনজুরি নিয়ে বিশ্বকাপে আসে তাসকিন অনেকটাই সেরে উঠেছেন। বোলিং অনুশীলন শুরু করেছেন স্পিড স্টার। বুধবার ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী টাইগার ভাইস ক্যাপ্টেন। প্ল্যান অনুযায়ী আগাচ্ছি, সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাআল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো। তাসকিন শরীফুল পেস জুটি সম্প্রতি দারুণ সময় পার করছিল। দুজনের একসঙ্গে ইনজুরিতে পড়া তাই দলের জন্য ধাক্কা। শরীফুল প্রথম ম্যাচে না খেললেও পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তাসকিন। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও
বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। যুক্তরাষ্ট্রে হওয়া ম্যাচগুলোর উইকেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, অবশ্য সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ঢাকা এক্সপ্রেস। শান্ত সাকিবরা বোর্ডে রান তুলে দিলে বাকি কাজটা বোলাররা করতে পারবে, সেই বিশ্বাসটা এখনো অটুট এই স্পিড স্টারের। পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তাসকিনের বিশ্বাস মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই জয় পাওয়া সম্ভব, যার জন্য সবার কাছে দোয়াও চাইলেন স্পিড স্টার। আশা করছি ভালো কিছু হবে, আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। দেশের ফুটবলের খবর, বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবেন লেস্টার সিটির এই ফুটবলার। তবে বাংলাদেশের হয়ে মাঠে নামতে আরও কিছু প্রক্রিয়া শেষ করতে হবে তাকে। সব মিলিয়ে সেপ্টেম্বরে ফিফা ওয়েন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। বাংলাদেশের জার্সিতে ভাই, দ্য ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ। হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে বছরের শুরু থেকেই কাজ শুরু করে ফুটবল ফেডারেশন। এজন্য মাস 2 আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেয়া হয় তার জন্ম সনদ। তারই ধারাবাহিকতায় এবার এই লেস্টার সিটির ফুটবলার পাচ্ছেন লাল সবুজ পাসপোর্ট। গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন হামজা। এবার কেটে গেছে সব সমস্যা। ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। একটি নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে। হামজা চৌধুরী বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আজকে তার আবেদনপত্র জমা দিয়েছে, তো প্রসেস শুরু হয়েছে। তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন শুরু করেছি। আবেদনটা যাবে হচ্ছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিস থেকে ওরা এসবি তে পাঠাবে। এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিস পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণ হবে এবং পাসপোর্টটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না। পাসপোর্টটা আবার যাবে হচ্ছে বাংলাদেশ দূতাবাস লন্ডনে। এটা আসলে সম্পূর্ণ হতে হয়তো 1 মাস সময় লাগবে। তবে জুলাইয়ের মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার। বাংলাদেশের হয়ে হামজাকে খেলাতে বাফুফেকে আবেদন করতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর। এই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে এই ইংলিশ ফুটবলারের আর কোনো সমস্যা থাকবে না বলে নিশ্চিত করেছে বাফুফে। হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে, বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে। এনওসি পাওয়ার পর এটা ফিফার একটা কমিটিতে যাবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। ওইখান থেকে পারমিশন আসার পর আমরা হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে। আমরা আশা করছি নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদী। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলা হামজা চৌধুরী বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দলকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রুজি করে আমরা কিছু তাই না, আমরা খাইতে পারতাছি না। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। কর নিয়ে চিন্তায় চাকরিজীবীরা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। সাধারণ যান একটু অর্থনৈতিক স্বস্তির বার্তা। গভীর রাতে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে ঢুকছে শত শত গরু মহিষ। কোরবানির ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা লাগাম টানতে কাজ করছে টাস্ক ফোর্স, দাবি। এই ছিল ভোরের সময়ে। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।